নমস্কার, আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড। বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়। আমি সুমি, আর আমার সাথে রয়েছে প্রত্যয়। আজ আপনারা শুনবেন অঙ্কিতা ঘোষের লেখা গ্রাম বাংলার ভূতের গল্প, ভৈরব চাটুর্যের ভাগ্য। আজকের ভিডিওর শেষে দুজন স্পেশাল মেম্বারদের কমেন্ট আমরা তুলে ধরব, এবং আজকের গল্পটা ভালো লাগলে অবশ্যই হাইপ করতে ভুলবে না। আবারও বলছি, গল্পটা ভালো লাগলে হাইপ বাটনে ক্লিক করতে ভুলবে না। এই পর্বের পরেই শুরু হচ্ছে আমাদের কালী পুজো স্পেশাল ইভেন্ট, আলোর নিচে আতঙ্ক। স্টে টিউনড। আর দেরি না করে শুরু করছি আজকের পর্ব। আজ থেকে ঠিক 5 মাস আগে ভৈরব চাটুর্য নামক এক ভদ্রলোক নরেনের পাশের বাড়িটা ভাড়া নিয়ে এসেছে। যদিও নরেনের মতে লোকটাকে ভদ্রলোক না বলে ছোট লোক বলাই ভালো। ভৈরব চাটুর্যের বয়স 50 থেকে 60-এর ভিতরে। নরেন এমনিতেই মিশুকে স্বভাবের। সে প্রথমে ভেবেছিল ভৈরব চাটুর্যে এই গ্রামে নতুন এসেছে, তার সঙ্গে একটু ভালোভাবে আলাপ সারবে। কিন্তু পরের দিনই ভৈরব চাটুর্যের ব্যবহারে নরেন স্তম্ভিত হয়ে গিয়েছিল। নরেন সেদিন ঘুম থেকে উঠে সবে সবে খবরের কাগজ নিয়ে বারান্দায় বসেছে। সঙ্গে সঙ্গে তার ঘর থেকে কাঁচ ভাঙার শব্দ হলো। নরেন দৌড়ে ঘরে ঢুকল। দেওয়ালে কাঠের তাক থেকে একটা দামি আয়না মাটিতে পড়ে আছে। বলাই বাহুল্য, আয়নাটা আর আস্ত নেই। নরেনের তো মাথায় হাত। এই আয়নার দাম 5,000 টাকা। এ জিনিস অ্যান্টিক, টাকা এর দর মাপা যায় না। কলকাতার দে অ্যান্ড অ্যান্টিক শপ থেকে এই আয়নাটা সে কিনেছিল। কিন্তু হঠাৎ করে এই জিনিসটা ভাঙল কি করে? এমন সময় ওর চোখে পড়ল ঘরের মেঝেতে একটি রবারের বল পড়ে রয়েছে। বলটা হাতে নিয়ে নরেন জানালার সামনে গিয়ে দেখল পাঁচিলের ওপার থেকে তার দিকেই হাসি হাসি মুখে তাকিয়ে রয়েছে ভৈরব চাটুর্যে। তার হাতে রয়েছে ক্রিকেটের ব্যাট। দূরে উইকেটের সামনে মুখ কাঁচুমাচু করে দাঁড়িয়ে রয়েছে ভৈরব চাটুর্যের কাজের লোক পাঁচু। নরেনের মাথায় আগুন জ্বলে উঠল। সে জানালা দিয়ে চেঁচিয়ে বলল, আপনাদের কি মাথা খারাপ? এই বয়সে ক্রিকেট খেলছেন, অন্যদের বাড়িতে বল ছুঁড়ে মারছেন। ভৈরব চাটুর্যে দাঁত বের করে বলল, এই পাঁচুর বলে 6 মারা, কিন্তু বেশ কঠিন। ইয়ার কি হচ্ছে? আপনারা জানেন আপনারা আমার কত বড় ক্ষতি করেছেন? আপনাদের ওই বলটার জন্য আমার ঘরের আয়নাটা ভেঙে গেছে। সে তোমায় আমি একটা আয়না কিনে দেবো, ওই 5-10 টাকা তো দাম। ওই আয়নাটার দাম 5,000 টাকা। কি বলছো ভাইয়া? একটা আয়নার দাম 5,000 টাকা? এত দামি আয়নায় মুখ দেখলে কি নিজেকে উত্তম কুমার মনে হয়? আমি আমার বাড়ির বাগানে রোজ ক্রিকেট খেলবো। তোমার যদি অসুবিধা হয় তাহলে তুমি জানলাটা বন্ধ করে রেখো। হ্যাঁ, অসভ্য লোকটার সঙ্গে মুখ লাগিয়ে আর সময় নষ্ট করল না নরেন। মুখের উপর জানালাটা বন্ধ করে দিল। এরপর থেকেই রোজই কথায় কথায় এই ভৈরব চাটুর্যে নরেনকে বিরক্ত করত। এই তো কিছুদিন আগের কথা। রাতের বেলা যখন মানুষ ঘুমোয়, তখন এই ভৈরব চাটুর্যে হারমোনিয়াম বাজিয়ে গান করে। তাও বা যদি ভালো গাইতো তাহলে নরেন কিছু বলতো না। ফাটা বাঁশের মতো গলা নিয়ে
হারমোনিয়াম বাজিয়ে দিনের পর দিন লোকটা নাকি রেওয়াজ করে। একদিন নরেন বিরক্ত হয়ে রাতের বেলায় লোকটার বাড়ি ধাওয়া করল। লোকটাকে বলল, আরে আপনার জন্য মানুষে কি ঘুমোবে না নাকি? আপনি মশাই কোন ভীমসেন যোশী যে রাত দুপুরে ওই ধেড়ে গলাখানা না সাধলে আপনার চলছে না? কেন ভাই? হ্যাঁ, রাতের বেলা কি গান গাওয়া যায় না? আপনার তো কোনো বেলায় গান গাওয়া উচিত নয়। কোনো গাধাও যদি আপনার গলা শোনে তাহলে সে বেচারাও ভিমড়ি খাবে। কই, তুমি তো ভিমড়ি টিমড়ি কিছু খাওনি। কি আপনি আমাকে গাধা বললেন? তবে অমন চিঁচি করে চেল্লালে কি কোকিল কণ্ঠী বলবো? নরেন বুঝল ভৈরব চাটুর্যের সঙ্গে ঝগড়াই টেকা মুশকিল। নরেন ভদ্রলোক, বেশি কথা না বাড়িয়ে সেদিনও বাড়ি চলে এলো। কিছুদিন এই রকম ভাবে অত্যাচার সহ্য করে নরেনের প্রাণ যখন যায় তখন হঠাৎ তার মনে হলো একবার কলকাতায় যাওয়া উচিত। নরেনের মন ভালো করার একমাত্র উপায় দে অ্যান্ড দে শপ থেকে একটা ভালো কিছু অ্যান্টিক দ্রব্য সংগ্রহ করা। নরেন পরের দিন সকালবেলায় বেরিয়ে পড়ল কলকাতার উদ্দেশ্যে। কলকাতার নিউ মার্কেটে এই অ্যান্টিক শপে নরেনের যাতায়াত বহুদিনের। তার বাপের ছিল তেজারতির কারবার। বাপের টাকা ব্যাংকে রেখে তার সুদেই নরেনের ভালো মতো চলে যায়। নরেন বাজে খরচা করত না। সে কেবল টাকা খরচ করে অ্যান্টিক জিনিসপত্র কিনে ঘর বোঝাই করত। আজ অনেক দিন পর নরেনকে নিজের দোকানের দরজা ঠেলে ঢুকতে দেখে অ্যান্টিক শপের মালিক তপন সামন্ত ওর দিকে এগিয়ে এলো। আরে নরেনবাবু, যে কি ব্যাপারে? অনেক দিন পর আসা হলো। হ্যাঁ, আর বলবেন না, খুব চাপে ছিলাম। আজ একটু মুক্ত বাতাস নিতে এখানে চলে এলাম। এই শোনো, তোমাকে বললে হয়তো তুমি বিশ্বাস করবে না, বিগত 7-8 দিন ধরে আমি তোমার কথা প্রতিনিয়ত ভেবেছি, বুঝলে? কেন? আরে একটা দারুণ জিনিস এসেছে, বুঝেছো? জিনিসটা কতটা অ্যান্টিক জানি না, তবে বেশ ইউনিক। বিশেষ করে যে সেই জিনিসটা আমায় বেচেছে তার বলা গল্পটা তো বেজায় অনন্য। জিনিসটা কি? একটা কলম। এসো তোমায় দেখাই। নরেন একটা চেয়ারে গিয়ে বসল। তপন সামন্ত দোকানের একটা খুপচি ঘরে ঢুকে গিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে হাতে একটা কাঠের ছোট্ট বাক্স নিয়ে নরেনের হাতে দিল। কাঠের সুন্দর পুরু বাক্সের ওপর কলকার ডিজাইন করা। নরেন বাক্সটার ঢাকাটা খুলল। ভেতরে লাল মখমলের কাপড়ের মধ্যে শুয়ে রয়েছে একটা 1 আঙুল লম্বা কাঠের কলম। এই রকম সুন্দর দেখতে কলম নরেন আগে কোনোদিনও দেখেনি। কলমটা হাতে নিতেই নরেনের শরীরে কাঁটা দিয়ে উঠল। নরেন জিজ্ঞাসা করল, এই কলমটা কার? তাহলে তোমায় বলি, শোনো, ভালো করে মন দিয়ে শুনবে কিন্তু। কিছুদিন আগে আমি ভুবনেশ্বর গিয়েছিলাম সঞ্জীব মহাপাত্র নামের এক ব্যবসায়ীকে একটা ছবি ডেলিভার করতে। ওনার বাড়িতে যেতেই উনি আমায় বেশ খাতির করলেন। তারও তোমার মতোই শখ দামি দামি জিনিস কিনে ঘরে সাজিয়ে রাখার। তার অ্যান্টিক জিনিসগুলো দেখে আমার বেশ লোভ হলো, কিন্তু আমার মতো অ্যান্টিক ডিলারেরও তো এই জিনিস দাম দিয়ে কেনার ক্ষমতা নেই। সমস্ত জিনিস দেখতে দেখতে আমার নজর গেল এই কলমের ওপর। আমি ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম, এই কলমটা তো বেশ অন্যরকম দেখতে, কোথা থেকে নিয়েছিলেন মশাই? শুনে ভদ্রলোক বললেন, এই কলমটা আমার দিদিমার মায়ের। শুনেছি তিনি ছিলেন কালো জাদুবিদ্যায় পারদর্শী। তিনি এই কলম তৈরি করেছিলেন মন্ত্রপুত কিছু কাঠ দিয়ে।
এই কলমের থেকেও বিশেষ কি জানেন? এই কলমে ভরা কালি। এই কালি কি দিয়ে তৈরি হয় জানেন? কি দিয়ে? তিনি নিজের শরীরের রক্ত দিয়ে এই কলমের কালি প্রস্তুত করেছিলেন। এই কলমের সাহায্যে তিনি তার কালো জাদুবিদ্যার অনেক রীতিনীতি লিখে রাখতেন, কিন্তু সেই সব পাণ্ডুলিপি আজ অবধি খুঁজে পাওয়া যায়নি। ঘটনাটা আমার বেশ অন্যরকম মনে হলো। বললাম, আপনি নিশ্চয়ই এই কলম আমাকে বেচবেন না? না মানে আমি যদি সাধ্যমতো দাম দিতে রাজি হই? ভদ্রলোক হেসে বললেন, আমি নিজে কোনোদিন এই কলমের সঙ্গে জড়িত ইতিহাস বিশ্বাস করিনি। সুতরাং আপনি যদি চান এই কলম আমি আপনাকে এমনিতেই দিতে পারি। আপনি তারপর এই কলম রাখবেন না বেচবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। কাজে আমি সেই কলম নিয়ে চলে এলাম। আর সেই দিন থেকেই আমার বারবার তোমার কথা মনে হচ্ছে। তুমি যদি এই কলম কিনতে চাও তাহলে পুরনো খদ্দের হিসেবে আমি তোমায় এই কলম মাত্র 100 টাকায় বেচে দেব। হ্যাঁ শোনো, যদি সত্যি এই কলম কালো জাদুবিদ্যার কলম হয়ে থাকে তাহলে এরকম একটা জিনিস নিজের কাছে সংগ্রহ করে রাখা একজন অ্যান্টিক লাভার হিসেবে কিন্তু খুবই প্রযোজ্য। কি বলো? সুতরাং 100 টাকার বিনিময়ে নরেন সেই কলম নিয়ে বাড়ি ফিরল। নিজের পড়ার টেবিলে নরেন কলমের বাক্সটা সুন্দর করে সাজিয়ে রাখল। কিন্তু কলম কিনে সেটা যদি ব্যবহারই না করা হয় তাহলে কলম কিনে লাভ কি? যদি সত্যিই ওই বুড়ি এই কলমের কালি প্রস্তুত করার জন্য নিজের রক্ত ব্যবহার করে থাকে তাহলে এতদিনে তো সেই কালি শুকিয়ে যাওয়ার কথা। নরেন একটা সাদা কাগজ নিয়ে কাঠের বাক্স থেকে কলমটা বের করল। তারপর সেই সাদা পাতার উপর কলমটা রাখতেই একটা অদ্ভুত কাণ্ড হলো। কলমটা সাদা পাতার স্পর্শ পেতেই, সংস্পর্শে আসতেই নরেনের হাত নিজে থেকেই চলতে শুরু করল। কেউ যেন নরেনকে হাত ধরে লিখিয়ে দিচ্ছে কিছু শব্দ। নরেন দেখল সাদা পাতার ওপর লাল কালিতে জ্বলজ্বল করে উঠল একটি লেখা। কলম দিয়ে লিখবে যা, যখন তখন ফলবে তা। নরেন বিস্ফারিত দৃষ্টিতে তাকিয়ে রইল লেখাগুলোর দিকে। কালিটা থেকে কাঁচা রক্তের মতো একটা অদ্ভুত ঝাঁঝালো গন্ধ তার নাকে ভেসে এলো। নরেন তাড়াতাড়ি উঠে কলমটা আবার সেটার জায়গায় রেখে দিল। পাতাটা ছিঁড়ে কুচি কুচি করে ফেলে দিল। তারপর ব্যাপারটা নিয়ে আর বেশি না ভেবে নরেন রাত্রিবেলা খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়ল। কলম দিয়ে লিখবে যা, যখন তখন ফলবে তা। কলম দিয়ে লিখবে যা, যখন তখন ফলবে তা। একটানা এই কথাগুলো শুনে নরেন ধীরে ধীরে চোখ খুলে দেখল। নরেন ঘরের বাতি নিভিয়ে শুয়েছিল, কিন্তু এখন ঘরে একটা মৃদু আলো দেখে নরেন টেবিলের দিকে তাকিয়ে দেখল টেবিলের আলোটা জ্বলছে। টেবিলের সামনে চেয়ারে বসে রয়েছে
একজন কালো শাড়ি পরা মহিলা। ওর দিকে পিছন ফিরে সে অনবরত বলে চলেছে, কলম দিয়ে লিখবে যা, যখন তখন বলবে তা। নরেন বিছানায় উঠে বসার চেষ্টা করেও পারল না। চেয়ারে বসে থাকা মহিলা বলবে তা। আস্তে আস্তে ওর দিকে ফিরে চাইল। নরেন দেখল সেই মহিলার বিভৎস বিকৃত মুখ, মুখের কোচকানো চামড়া চোখের ওপর অবধি ঝুলে নেমে এসেছে। নরেনের দিকে তাকিয়ে ফিসফিস করে সে বলল, এই ছেলে, এই কলমটা দিয়ে লেখ, যা তোর মনের বাসনা তাই কলম পূরণ করবে। কত সাধনার পর আমি কলমটা তৈরি করেছিলাম, কিন্তু আমার বাড়ির কেউ এই কলম ব্যবহার করলো না। অব্যবহারের জন্য আমার এই স্বাদের কলমে ধুলো ময়লা পড়ে যেতে লাগলো আর কি। কিন্তু তুই এই কলমটা এত ভালোবেসে দাম দিয়ে কিনে আনলি যখন, তুই এটার গুণের কদর কিছু হলেও বুঝেছিস। তুই এটা ব্যবহার কর। কিরে, চুপ কেন? ব্যবহার করবি না? বল বল, করবি না ব্যবহার? কিরে, চুপ করে আছিস কেন? বল শয়তান, এই কলম ব্যবহার করবি না? শেষের কথাগুলো বলার সময় বৃদ্ধা মহিলা তেড়ে ফুঁড়ে উঠে দাঁড়িয়ে সেই কলম মাথার উপরে তুলে মুখটা আরো বিকৃত করে এক ছুটে নরেনের কাছে এসে কলমের ধারালো নিব নরেনের বুকের মধ্যে ঢুকিয়ে দিল। যন্ত্রণায় নরেন চিৎকার করে উঠল। নরেন যন্ত্রণায় ছটফট করতে করতে উঠে বসল। বুকে হাত দিয়ে সে কলমটা বের করে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু কোথায় কি? ওর সাদা পাঞ্জাবিতে কোনো রক্ত লেগে নেই। আর সেই বৃদ্ধাই বা কোথায় গেল? পড়ার টেবিলের বাতিটাও তখনও জ্বলছে। নরেন তাড়াতাড়ি খাট থেকে নেমে পড়ে টেবিলের কাছে গিয়ে দেখল সেখানে কলমটা ঠিক আগের মতোই রাখা আছে। তাহলে কি ওসব স্বপ্ন? এমন সময় হঠাৎ ভৈরব চাটুর্যের বেসুরো গান ভেসে এলো। তীব্র খ্যানখ্যানে স্বরে বেসুরো গলায় ভেসে আসা সেই গান শুনে নরেনের আপাদমস্তক জ্বলে উঠল। রাগের চোটে কলমের বাক্স থেকে কলমটা বের করে একটি সাদা পাতায় নরেন লিখল, আগামীকাল ভৈরব চাটুর্যের কাজের লোক পাঁচু নিজের মালিককে একটা কষিয়ে চড় মারবে। তারপর সারা রাত আর ঘুম এলো না নরেনের। ভোরের দিকে একটু চোখ লাগতেই হঠাৎ চিৎকার শুনে নরেন উঠে ঘরের জানলা খুলে দেখল ভৈরব চাটুর্যে পাঁচুকে দিয়ে বাগানে গজানো কিছু আগাছা কাটাচ্ছে এবং গাল মন্দ করছে। অত বাগা, এত নোংরা চোখে দেখতে পাস না? তোকে টাকা দিয়ে রেখেছি কি করতে? হ্যাঁ, খালি গ্যালন গ্যালন চাল ধ্বংস করতে। ছোট লোকের জাত কোথাকার। পাঁচু বলে উঠল, জাত তুলে কথা বলবে না বলে দিচ্ছি। ও তবে রে হাড় হাবাতে, তুই চোখ রাঙাচ্ছিস কাকে? শালা ছোট লোকের জাত, গালে টেনে এক চড় মারবো। ভৈরব চাটুর্যের এই কথা শোনা মাত্রই পাঁচু হঠাৎ করে নিড়িনি ছেড়ে ঘুরে দাঁড়িয়ে মালিকের গালে সপাটে একটা চড় বসিয়ে দিল। প্রথমে ভৈরবের গালে চড়টা পড়তেই সে থতমত খেয়ে দাঁড়িয়ে রইল। পাঁচু আবার তৎক্ষণাৎ হাত জোর করে বলল,
আমি আপনাকে মারতে চাইনি, সত্যি বলছি। তো মেরে হত ছাড়া দিলাম কে কি জন্য আমার হাত ধরে তাহলে চরখানে ব্যাস, আর কে দেখে? ভৈরব চাটুর্যে পাঁচুকে এই মারে তো সেই মারে, সবশেষে পাঁচুকে সে দূর দূর করে তাড়িয়ে দিল। এই দৃশ্য দেখার পর হো হো করে হেসে উঠল নরেন। ভৈরব চাটুর্যে রাগে গজগজ করতে করতে সুর করে বাড়ির মধ্যে চলে গেল। এতদিনে পাশা পাল্টে গেল। তারপর এইভাবেই চলল বেশ কয়েকদিন। নরেন মাঝে মাঝেই কলমের সাহায্যে এটা ওটা চেয়ে বসে, আর কোনো না কোনোভাবে ও কিছুক্ষণের মধ্যেই সেটা পেয়ে যায়। কিন্তু মাঝে মাঝেই ওই বুড়ি এসে রাত বিরেতে ওকে ভয় দেখিয়ে কিছু লিখতে বাধ্য করে। কিন্তু এখন ওসব নরেনের গা শোয়া হয়ে গেছে। নরেনের মনে হয় বুড়ি এই কলম সৃষ্টি করেছিল কোনো এক কার্যসিদ্ধির জন্য। সম্ভবত এই কলম দিয়ে কিছু লিখলেই বুড়ির শক্তি বৃদ্ধি পায়। তাই নরেন বেশ কিছুদিন কিছু না লিখলে বুড়ি ব্যস্ত হয়ে ওঠে। রাতের বেলায় ওকে দেখা দেয় আর ওকে ভয় দেখায়। এই যেমন গতকাল রাতের কথা, নরেনের হালকা জ্বর এসেছিল, তাই ঘুমানোর আগে দুটো বড়ি খেয়ে সে ঘুমোতে গেল। হঠাৎ একসময় ওর কানের পাশে কারোর যেন ঠান্ডা নিঃশ্বাস পড়ল। নরেন সেই দিকে তাকিয়ে ছিটকে সরে এলো। সেই বুড়ি যেন খাটির তলায় বসে গদি ফুঁড়ে নিজের মুখটা বের করে নরেনের দিকে তাকিয়ে রয়েছে। নরেন কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করল, কি চাই? কলমের কালিটা শেষ হয়ে এসেছে, আমায় একটু রক্ত দিবি? রক্ত? হ্যাঁ, তোর কোনো শত্রু নেই? লেখ না, লেখ তার নাম, আমি তাকে মেরে একটু একটু রক্ত জোগাড় করি। না মানে কোনো কথা না, কাল যদি রক্ত না পাই তাহলে কিন্তু তোর বুকে কলম ঢুকিয়ে আমি সব রক্ত শুষে নেব। নরেন পরের দিন নাওয়া খাওয়া ভুলে চিন্তিত হয়ে বসে রইল। এর মধ্যে সে অনেক কিছুই বুড়ির থেকে চেয়েছে, কিন্তু তা বলে কাউকে খুন করার কথা সে ভাবতেও পারেনি। এমন সময় সশব্দে একটা কাঁচ ভাঙার শব্দের জন্য নরেনের ভাবনায় ছেদ পড়ল। নরেন তাড়াতাড়ি বারান্দা দিয়ে মুখ বাড়িয়ে দেখল ভৈরব চাটুর্যে আবার কোথা থেকে একটা কাজের লোক জুটিয়ে এনে বাগানে ক্রিকেট খেলছে, আর সেই বলই উড়ে এসে নরেনের প্রিয় গাড়ির কাঁচ ভেঙেছে। নরেনের এই সাধের বেবি অস্টিন গাড়ি ও ঠাকুরদার আমলে কেনা। এই গাড়ি এখনও দিব্যি চলে, তবে এই গাড়ির পার্টস এখন ভারতের কোথাও পাওয়া যায় না। সুতরাং এই ভাঙা কাচের সঙ্গে এই বল যদি গাড়ির ভিতরের কোনো যন্ত্র বিকল করে দিয়ে থাকে, তাহলে সেই পার্টস মেরামত করতে কাল ঘাম ছুটে যাবে একেবারে। নরেনকে দেখতে পেয়ে ভৈরব চাটুর্যে প্রস্তুত হচ্ছিল ঝগড়া করার জন্য, কিন্তু নরেন একটা শুকনো হাসি দিয়ে কিছু না বলেই নিজের ঘরে ফিরে আসলো। একটা সাদা পাতা টেনে নিয়ে
কলমটা হাতে ধরে নরেন লিখল, ভৈরব চাটুর্যের বাড়ির চাল যেন আজ ধসে পড়ে, বাড়িতে তখন যে থাকবে তার মাথার ওপরে পড়ে। সন্ধ্যাবেলা থেকে শুরু হলো অবিরাম বৃষ্টি। ক্রমে ক্রমে বাড়ল বাতাসের বেগ, শুরু হলো বজ্রপাত সহ মুষলধারে বৃষ্টিপাত। নরেন নিজের ঘরের জানালার সামনে বসে রইল। তার দৃষ্টি ভৈরব চাটুর্যের বাড়ির দিকে। সে লিখেছে যখন, তখন নিশ্চয়ই চালটা ধসে পড়ল বলে। এই কাজের পর সাপও মরবে, লাঠিও ভাঙবে না। বুড়ি নিজের কলমের কালি প্রস্তুত করার জন্য উপযুক্ত রক্তও পাবে এবং নরেনেরও একমাত্র শত্রুর বিনাশ ঘটবে। ভৈরব চাটুর্যের বাগানের গাছগুলো ঝড়ের দাপটে ক্রমাগত দুলে চলেছে। নরেন মনে মনে ভাবল, অসময়ে এমন বৃষ্টি হঠাৎ কেন হচ্ছে? এই বৃষ্টির জন্যই কি চালটা ধসে পড়তে চলেছে? তাই হবে। নরেন নিজেকে ভালো মানুষ বলেই জানত। সে ভদ্রলোক এবং ভৈরব চাটুর্যের ছোট লোক, কিন্তু সে যা করতে চলেছে তারপরও কি তাকে ভদ্রলোক বলা চলে? প্রত্যক্ষভাবে হোক কি পরোক্ষভাবে, সে একজনের খুন করতে চলেছে। কেউ জানুক আর না জানুক, সে একজন খুনি। এরপর সারা জীবন কি সে আয়নায় মুখ দেখতে পারবে? একজন খুনি হিসেবে আত্মগ্লানি তাকে কুড়ে কুড়ে খাবে। না, এ হতে পারে না। এখনই কিছু একটা সে করবে। তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে টেবিলের কাছে এসে একটা সাদা কাগজ নিয়ে নরেন আসন্ন বিপদ যাতে না আসে সেই মতোই একটা বয়ান লিখতে গেল। কিন্তু সেই কলমের মাধ্যমে সাদা কাগজে কোনো লেখা ফুটল না। কিন্তু এ কি করে সম্ভব? কিছুদিন আগে পর্যন্ত সে লিখেছে এবং কালিও পড়েছে। তবে আজ হঠাৎ ওর মনে পড়ল, বুড়ির আগের দিন রাতে বলেছিল ওই পেনের কালি শেষ হয়ে এসেছে। এখন সেই কালি তৈরির জন্য রক্তের প্রয়োজন। সর্বনাশ! তাহলে ভৈরব চাটুর্যকে নরেন বাঁচাবে কি করে? ঝড় বৃষ্টির পরোয়া না করে নরেন নিজের বাড়ি থেকে বেরিয়ে সোজা ভৈরব চাটুর্যের বাড়িতে ছুটে গেল। ওর বাড়ির দরজা হাট করে খোলা দেখে নরেন ভিতরে প্রবেশ করল। ভৈরব বাবু, ভৈরব বাবু! নরেনের ডাকে কেউ সাড়া দিল না। বাড়িটা নিকষ কালো আঁধারে ঢাকা। চারিদিকের জানালা দরজা বন্ধ। নিচের তলায় একটা রান্নাঘর ও একটা বসার ঘর সম্পূর্ণ ফাঁকা দেখে নরেন ধীরে ধীরে দোতলায় উঠে গেল। দোতলায় পরপর তিনটে ঘর। একটি ঘর বাইরে থেকে তালাবন্ধ, কিন্তু 2 নম্বর ঘরের দরজা খোলা রয়েছে। সেই ঘরে প্রবেশ করতেই নরেন হোঁচট খেয়ে মুখ থুবড়ে মাটিতে পড়ল। ওর হাতে লেগে কিছু জিনিসও হুড়মুড় করে মাটিতে পড়ে ভেঙে গেল। সঙ্গে সঙ্গে পাশের ঘর থেকে একটা 5 খাই গলা ভেসে এলো। ভৈরব চাটুর্যে টর্চ জ্বালিয়ে ঘরে ঢুকে দেখল মাটিতে মুখ থুবড়ে পড়ে আছে নরেন। নরেনের পায়ে প্রচণ্ড চোট লাগার পরও সে কোনো রকমে উঠে ভৈরব চাটুর্যকে জড়িয়ে ধরে বলল, আপনি বেঁচে আছেন? এক্ষুনি চলুন আমার সঙ্গে, নইলে আপনার বিপদ হতে পারে। ভৈরব চাটুর্যে নরেনকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বলল,
তোর সাহস তো কম না? তোর গাড়ির কাঁচ ভেঙেছি বলে তুই আমার বাড়িতে সিন্দুক থেকে টাকা চুরি করতে হয়েছিস? এতক্ষণে নরেন দেখতে পেল এই ঘরে একটা মস্ত বড় সিন্দুক রয়েছে। নরেন বলল, আরে না না, আমি আপনার টাকা পয়সা নিতে আসিনি। আমি তো আপনাকে ছাড়া এই ঘাটের মরা বিষে এর হাত পা দুটো বাঁধতো দেখে। বিষে মালিকের কথা মতো নরেনের হাত পা শক্ত করে বেঁধে দিল। ভৈরব চাটুর্যে বলল, এই বিষে যা তো দারোগা বাবুকে ডেকে নিয়ে আগে, আমি ততক্ষণ এই চোর বাবাজিকে পাহারা দিই। বাবু, আমি তো এ গ্রামে আগে কোনোদিন আসিনি। থানাটা কোন দিকে তা ঠিক জানি নে। হলো ঘাটের মরা, আমার সঙ্গে চল তাহলে। এমনি তো এই বাঁধনও ছাড়াতে পারবে না। জলদি চল, জলদি চল। ভৈরব চাটুর্যে বিষেকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। নরেনের নিজেকে ছাড়ানোর হাজার প্রচেষ্টাও ব্যর্থ হলো। হঠাৎ ওর কানের কাছে কড়মড় করে একটা শব্দ এলো। মাথা উঁচিয়ে দেখল মাথার উপরে কড়িবর্গাগুলো ঝুলে পড়েছে। নির্ঘাত বাগানের একটা গাছ ভেঙে পড়েছে বাড়ির চালে। এদিকে নিজের হাত পায়ের বাঁধন সে যতই ছাড়ানোর চেষ্টা করছে, ততই সেই বাঁধন শক্ত করে তার হাতে বসে যাচ্ছে। না না, মরার কথা তো নরেনের ছিল না, সে তো স্পষ্ট লিখেছিল ভৈরব চাটুর্যের। হঠাৎ ওর চোখের সামনে ভেসে উঠল ওর নিজের লেখা সেই কথাগুলো। ও লিখেছিল, ভৈরব চাটুর্যের বাড়ির চাল যেন আজ ধসে পড়ে, বাড়িতে তখন চেয়ে থাকবে তার মাথার উপর। নরেন ভাবতেই পারেনি যে ভৈরব চাটুর্যের বাড়িতে অন্য কেউ এই সময় থাকতে পারে। নিজের কথা তো সে অনুমানই করেনি। আর কিছু ভাবার সময় পেল না নরেন। কড়িবর্গাগুলো খুলে সেই ঘরের ছাদ হুড়মুড় করে ধসে পড়ল নরেনের মাথায়। নরেনের শরীর ভেঙে চুরে থেঁতলে গেল এক নিমেষে। মৃত্যুর ঠিক আগের মুহূর্তে সে কেবল শুনতে পেল এক বৃদ্ধার কণ্ঠস্বর। কি বলেছিলাম তোকে? কলম দিয়ে লিখবে যা, যখন তখন বলবে তা। শেষ হলো আজকের পর্ব অঙ্কিতা ঘোষের লেখা ভৈরব চাটুর্যের ভাগ্য। গল্পের বিভিন্ন চরিত্রে সৌরভধ্বনি সাহা, বর্ণালী, প্রত্যয় এবং আমি সুমিতেন্দ্র। এই ভিডিওটা ভালো লাগলে ডেফিনেটলি হাইপ করতে ভুলবেন না। তাহলে চলে যাচ্ছি আমাদের দুজন স্পেশাল মেম্বারদের কমেন্টে। অয়ন পাল আমাদের মেম্বার বলছে, 3 বার হাইপ করা হয়ে গেছে, তাই আর করতে পারলাম না। চিন্তা নেই, যারা যারা আর 3 বার হাইপ করার পর আর হাইপ করতে পারছেন না, 1 উইক ওয়েট করুন, আবার 3টে হাইপ করার চান্স আপনারা পাবেন। থ্যাংক ইউ সো মাচ অয়ন ফর হাইপিং দ্য ভিডিও অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্টিং আস বাই বিকামিং আওয়ার মেম্বার। সবাইকে আরেকবার অনুরোধ করছি, আপনারা যদি আমাদের পাশে এসে দাঁড়াতে চান তাহলে ডেফিনেটলি আমাদের মেম্বারশিপটা নেওয়ার চেষ্টা করবেন। এক্সাক্সার 96 আমাদের মেম্বার বলছে, এগেইন তোমাদের সবাইকে হ্যাপি লক্ষ্মী পুজো। তোমাদের গল্প শুনে রাত্রে ঘুমটা আরও রোমাঞ্চকর হয়ে ওঠে। থ্যাংক ইউ সো মাচ হেক্সা, খুব ভালো লাগলো তোমার কমেন্টটা পড়ে। আমাদের গল্পগুলো বানানোই হয় রাত্রে শোনার জন্য, আরাম করে রিল্যাক্স করে কাজ করার সময় শোনার জন্য, যাতে অনেকক্ষণ ধরে তোমরা একটা গ্রাম বাংলার পরিবেশ, একটা শান্ত পরিবেশের মধ্যে থাকতে পারো। আমরা সেটাই চেষ্টা করি। আমরা চেষ্টা করি আমাদের ছোটোবেলা ফেলে আসা দিনগুলোতে আরেকবার সবাইকে ফিরিয়ে নিয়ে যাওয়া।
তাহলে শেষ করছি আজকের মতো। পরের এপিসোড থেকে শুরু হচ্ছে আমাদের মেগা ইভেন্ট আলোর নিচে অন্ধকার। স্টে টিউনড অ্যান্ড কিপ লিসনিং টু 221B হ্যারিসন রোড। বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়।